সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে তোমাদের আমি রুনা অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর এই আনন্দ পাঠ বইটি থেকে আমি তোমাদের পদ্য লেখার জোরে গল্পটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো আসো আমরা পদ্য লেখার জোরে কে লিখেছে? পদ্য লেখার জোরে লিখেছেন হচ্ছে মাহমুদুল হক। কে লিখেছে? মাহমুদুল হক। তো আসো আমরা গল্পটি পড়ি এবং গল্পটি সম্পর্কে জানি। আমি গল্পটি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। এক দেশে ছিলেন এক বাদশাহ। কে ছিল? বাদশাহ ছিল। হাতি ঘোড়া সেপাই সান্ত্রী কোনো কিছুরই তার অভাব ছিল না। হাতি ঘোড়া সেপাই সান্ত্রী কোনো কিছুরই তার অভাব ছিল না। এখানে সান্ত্রী বলতে কি বোঝায়? এখানে সান্ত্রী বলতে প্রহরী, রক্ষী, মানে যে পাহারা দেয় তাকে বোঝায়। বাদশার নাম শমশের আলী জান। তো বাদশার নাম কি? বাদশার নাম হচ্ছে শমশের আলীজান। কোন এক সময় বাদশার খুব অসুবিধায় পড়লেন। তার নামের সঙ্গে মিলে যায় রাজ্যের এমন লোকের সংখ্যা নিতান্ত কম নয়। ছুতোর, কামার, গাছ কাটা শিউলি, এদের সকলের নামও শমশের। গোটা রাজ্যের শমশেরের হয়ে আছে এক কথায়। তাই বাদশাহ একদিন উজির নাজির, উজির কি? উজির হলো আদালতের কর্মচারী, উজির হলো মন্ত্রী আর নাজির হলো আদালতের কর্মচারী। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি যে উজির নাজির পাত্র মিত্র সভাসদ সবাইকে ডেকে দরবারে ঘোষণা করলেন। দরবার মানে কি? সভা। ঘোষণা করলেন, আমার ক্ষমতা তোমাদের সকলের চেয়ে খুব কম করে হলেও 3 গুণ বেশি। একথা কে বলেছে? একথা বলেছে রাজা। সুতরাং আজ থেকে আমার নামের 3 দিয়ে গুণ করে ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে, শমশের 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 আলীজান। তার মানে কি? তার নামটা 3 বার উচ্চারণ করতে হবে। শুধু শমশের আলীজান বলবে না, বলতে হবে কি? 3 বার করে বলতে হবে শমশের 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 আলীজান। তো তোমরা বুঝতে পেরেছো? এবার আমরা পরবর্তী পেজে চলে যাই। এই ঘোষণায় বিশেষ করে উজির আক্কেল আলী খুব খুশি হলেন। উজিরের নাম কি ছিল? উজিরের নাম ছিল আক্কেল আলী। তিনি বললেন, বাদশাহ নামদার দীর্ঘজীবী হন। তিনি কি বলেছিল? বাদশাহ নামদার দীর্ঘজীবী হন। এখানে প্রাসাদ মানে কি? প্রাসাদ মানে হচ্ছে রাজভবন। উজির আক্কেল আলী ছিলেন বাদশার সবচেয়ে প্রিয় বাদশা। তার উপর বাদশার বিশ্বাসও অগাধ। বাদশাহ ধরে নিয়ে আসতে বললেন, তিনি বেঁধে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসতে বলছে, তিনি কি করেছে? বেঁধে নিয়ে আস। তো বাদশাহ হাসলে কাশলে তিনি ডুকরে কেঁদে ওঠেন। একদিন হয়েছে কি, বাদশাহ উজিরের সঙ্গে তিনি 3 মহল প্রাসাদের পাশ কাটিয়া যাওয়ার হাওয়া খেয়ে বেড়ানোর সময় দেখেন প্রাচীরের গায়ে একরাশ হিজিবিজি লেখা। বাচ্চা বললেন, দাঁড়াও দাঁড়াও, পড়ে দেখা যাক। প্রাসাদ মানে কি তাহলে বলেছি? প্রাসাদ মানে হচ্ছে রাজভবন। তাহলে রাজভবনে প্রাচীরের গায়ে একপাশে হিজিবিজি লেখা। হিজিবিজি মানে কি? হিজিবিজি মানে হচ্ছে যে আঁকাবাঁকা রেখাযুক্ত অস্পষ্ট লেখা। তো সেই লেখাকে বলা হয় কি? হিজিবিজি লেখা। বাচ্চা বললেন, দাঁড়াও দাঁড়াও, দেখা যাক। আক্কেল আলী দেব তোরে কি, ঘুমের ঘোরে চাঁদিতে তোর গাট্টা মেরেছি। এখন চাঁদি শব্দের অর্থ কি? চাঁদি শব্দের অর্থ হচ্ছে মাথার যে উপরিভাগ, সেই উপরিভাগকে চাঁদি বলা হয়। গড়গড় করতে করতে বললেন, হ্যাঁ, এ কি সত্যি কথা? বাদশা বললেন, খেপেছ নাকি? কেউ ঠাট্টা করে লিখেছে আর কি। বাদশা কথা শেষ হতে না হতেই উজির চোখ বড় বড় করে বললেন, কি সর্বনাশ! ওই দেখুন। বাদশা বটে বটে বলে বাদশা পড়ে দেখলেন, শমশের 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 আলীজান, আমরুল জামরুল কচু ঘেউ ঘেউ সব খান, শমশের 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 আলীজান, খিটখিটে মিটমিটে শকুনের মতো যান। রাগে আগুন হয়ে বাচ্চা বললেন, দেখেছো কি ওটা? আমার জান বলে শকুনের মতো। এ এত বড় কথা! উজির বললেন, শুলে চড়াবো বাদশা,
নামদার শুলে চড়াবো, যদি না পারি আমার নাম আক্কেল আলী নয়। ইস, কি বিশ্রী কথা। এরপর অন্যান্য দিনের মতো বাদশাহ দরবারে বসলেন, বললেন, আর কি আরজি আছে পেশ করো। নাজিরকে আদালতে কর্মচারী, নাজির উঠে দাঁড়িয়ে বললেন, বাদশার নামদার, আমার বাড়ির উঠোনে আজ সকলে একটা ঘুড়ি উড়ে এসে পড়েছিল, তাতে সব আজে বাজে পদ্য লেখা। বাদশাহ গম্ভীরভাবে বললেন, কি লেখা ছিল? উজির আবৃত্তি করে বললেন, শমশের নয়, লেজ কাটা হনুমান, বিড়ালের ডাক শুনে দেন তিনি পিঠ টান, কাঁঠালের মতো মাথা আক্কেল আলিটার, ঘাস ঘেগো বুদ্ধি এস্তার, সকালে গাম্ভীর বজায় রাখার জন্য মুখ নিচু করে থাকলো। ঘাস ঘেঁষো বুদ্ধি এস্তার, সকলে গাম্ভীর্য বজায় রাখিবার জন্য মুখ নিচু করে থাকলো। এখানে গাম্ভীর্যটা কি? গাম্ভীর্য হলো গভীর, মানে ভাব, যেটা গভীর ভাব, চাঞ্চল্যটা না দেখানো ভাবটাকে বলা হয় গভীর ভাব। সভাসদদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে সোজাসুজি আবৃত্তি করতে শুরু করে দিলেন, 3 গুণ শমশের পেল্লায় ভুড়ি, 10 গুণ বোকামিতে দেয় হামাগুড়ি, খাদানেকো টাকমাথা আবলুস কাঠ, 20 গুণ লোভেটেকো ঘোরে মাঠ ঘাট। এখানে বাদশাহ খেপে উঠে বললেন, তার মানে তোমরা সব পাল্লা দিচ্ছ নাকি? সভাসদ বললেন, বাদশাহ নামদার বেয়াদবি মাফ করবেন, আজ সকালে আমার বাড়ির সামনে একটা ঘুড়ি এসে পড়ে, তাতে লেখা ছিল ওইসব। বাদশাহ বিরক্ত হয়ে সেদিনকার মতো দরবার ভেঙে দিলেন। পরদিন উজির দরবারের দিকে আসার পথে দেখেন গাছের ডালে ঝুলছে রঙিন এবং বেশ বড় একটি ঘুড়ি। ঘুড়িটার উপর রং দিয়ে তার মুখ খুব বিশ্রীভাবে আঁকা ছিল। তাতে লেখা ছিল, আক্কেল আলী উজির বটে, খুলো পানা কান, পেটের পিলে বাড়ছে কেবল, গোলায় বাড়ে ধান। উজির তখনই বাদশার কাছে ছুটলেন, বললেন, কাহাতক আর সহ্য করা যায়, বাদশার নামদার একটা বিহিত করতেই হবে। বাদশাহ বললেন, আজ থেকে রাজ্যময় আইন জারি করা গেল, ঘুড়ি উড়ানো আর তৈরি করা দুটোই বন্ধ, যারা মানবে না তাদের হাত কেটে দেওয়া হবে হাত। উজির বললেন, খাসা আইন হয়েছে, বাদশার নামদার এইবার বাছাধনেরা জব্দ হবে। পরদিন দেখা গেল শাহী মহলের সামনে ময়দানে রাজ্যের সব ছেলেপিলেরা শুকনো কলাপাতার তৈরি গোল গোল কি সব ঘুড়ির মতো উড়াচ্ছে। বাদশাহ হাত পেরে বললেন, ধরো ওদের, হাত কেটে দাও ওদের সকলের। বাদশার হুকুমে ছেলেদের সবাইকে গরু বাঁধা করে আনা হলো। বাদশাহ চিৎকার করে বললেন, তোমরা আমার হুকুম অমান্য করে ঘুড়ি উড়িয়েছ কেন? তখন তাদের মধ্যে থেকে একজন চটপটে গোছের জবাব দিল, আমরা ঘুড়ি উড়াইনি, ঘুড়ি তো 4 কোনাওয়ালা কাগজের তৈরি হয়। বাদশাহ বললেন, যা ওরে তাই ঘুড়ি। ছেলেটি খুব আশ্চর্য হয়ে বলল, তাহলে পাখি, তুলো, ধুলো, হাওয়ায় জাহাজ সবই কি ঘুড়ি? পাখিদের উঠতে দিচ্ছেন কেন? ওদেরও বারণ করে দিন।
বাদশাহ গর্জন করে বললেন, চুপ কর। বাদশাহ গর্জন করে বললেন, চুপ রও, ব্যাপারটা গন্ডগোলে ঠেকছে। ঠিক হয়, পণ্ডিত কই? পণ্ডিত এসে বললেন, বাদশাহ নামদার বই তো অন্যরকম কথা বলে, যাহা ঘুর ঘুর করে ওড়ে তাই ঘুরি। ছেলেটি চোখ বড় বড় করে বললে, ঘুরঘুর করে আবার কিছু ওড়ে নাকি? আপনি কিছুই বুঝেন না দেখছি। ওরে তো পথ পথ করে আর ফুর ফুর করে ঘুরে। পণ্ডিত বললেন, থামো দেখি, বেশি ফ্যাচর ফ্যাচর ক্যাচর কেন বাপু? আচ্ছা, ফ্যাচর ফ্যাচর, এখানে ফ্যাচর ফ্যাচর মানে কি? ফ্যাচর ফ্যাচর মানে হচ্ছে বিরক্তিকর তদারকি কাজ প্রয়োগ করাকে বলা হয়। তা বাদশাহ নামদার একটু সময় লাগবে, বিষয়টি বিবেচনা করে দেখতে হবে কি না। বাদশাহ বললেন, বেশি সময় দিতে পারবো না, এখনই নাতিপত্তর হাতরে দেখো, এটা একটা বিহিত করতে হবে। একটা বিহিত করতে হবে, এটা বললো কে? বাদশাহ বলল। পণ্ডিত বললেন, এ কি আর গোলায় ধান জমাবার বাদশাহ নামদার? এ হলো গিয়ে আপনার দুশ্মনে অভিধান ঘাটাঘাটির ব্যাপার, সময় দিতেই হবে। অভিধান বলতে এখানে কি বোঝায়? অভিধান বলতে এক ধরনের বই যেখানে হচ্ছে মানে অর্থসহ শব্দকোষ থাকে, সেটাকে বলা হয় অভিধান। তো বাদশাহ একটা আঙ্গুল তুলে দেখিয়ে বললেন, বলেই দিলেন 1 ঘন্টা। চটপটে ছেলেটি পণ্ডিতকে বললেন, চলুন আমরাও আপনার সাহায্য করব। তাহলে কি বলেছে? আমরাও আপনাকে সাহায্য করব। পণ্ডিত বক বক করতে করতে ওদের সবাইকে নিয়ে নিজের ঘরের দিকে গেলেন। ঘরের ভিতরে গিয়ে ধাক্কা দিয়ে গড়িয়ে গড়িয়ে বের করে নিয়ে এলেন দুশ্মনের এক বান্ডিল। তারপর বিড়বিড় করে আঙ্গুল গুনে বললেন, ক খ গ ঘ, ঘয়ে ঘুড়ি সর্বনাশ করেছে। এ যে ব্যঞ্জন বর্ণের 4 নম্বর। কি বলেছে? গ মানে হচ্ছে ক খ গ ঘ, ঘয়ে ঘুড়ি সর্বনাশ করেছে, এ যে ব্যঞ্জন বর্ণের 4 নম্বর। গোটা তারাটাই খুলতে হবে। ঘুড়ি শব্দ পাওয়া যাবে একেবারে সেই গোড়ার দিকে। ছেলেরা সবাই বললে, আপনি বুড়ো মানুষ, টানা হ্যাচড়া আপনার শরীরে কুড়াবে না, আপনি সামনের দিকটা ধরে থাকুন, আমরা সবাই মিলে বান্ডিলটার পেছনের দিকে গড়িয়ে নিয়ে যাচ্ছি, তাহলে চট করে খোলা হয়ে যাবে। ছেলেরা সবাই একযোগে বান্ডিল ঠেলতে ঠেলতে গড়িয়ে পেছন দিকে নিয়ে চলল। পণ্ডিত ধরে বসে রইলেন সামনের দিকটা। তারপর হলো কি, বান্ডিলটা ঠেলতে ঠেলতে ছেলেরা একসময় হাঁপিয়ে পড়ল, কেননা সেটা ছিল বিরাট, ওজনের 10 মণের সমান। 10 মণ মানে কি? 10 মণে বলতে এখানে 10 মণ বিশিষ্ট বলা হয়েছে। তাই না পেয়ে এক সময় সবাই ছেড়ে দিল। এক পলকে সরসর করে সেটা আগের মতো আবার জড়িয়ে গিয়ে এক ধাক্কায় পণ্ডিতকে ছুঁড়ে দিলে সামনের দিকে। ছেলেরা সবাই তখনই বাদশার কাছে ছুটে গিয়ে নালিশ জানালো। বললে, বাদশাহ নামদার, দেখুন পণ্ডিতের কি কাণ্ড। আমাদের বললে, তোদের নিয়েই যত অনর্থ, তোরাই অভিধান ঘেটে বের কর ঘুড়ি মানে কি। আমি ততক্ষণে একটু সাঁতরে আসি। তারপর তিনি সেই যে সাঁতরাতে গিয়েছিলেন এখন পর্যন্ত ফেরার নামটি নেই। বাচ্চা বললেন, যত সব বায়নাক্কা, আক্কেল আলী, দেখো দেখো দেখি কি ব্যাপার। উজির সাগর পাড়ে গিয়ে দেখলেন পণ্ডিত রীতিমতো হাবুডুবু খাচ্ছে। তিনি চেঁচিয়ে বললেন, এই বুঝি আপনার অভিধান ঘাটা?
পণ্ডিত হাঁপাতে হাঁপাতে কোনো মতে পাড়ে উঠে এসে বললেন, বুঝলেন কি না, বিদ্যে হলো সমুদ্র। তাই একটু খেটে দেখছিলাম, তাই একটু ঘেটে দেখছিলাম আর কি। উজির বললেন, তা পেলেন কিছু? উজির বললেন, তা পেলেন কিছু? পণ্ডিত বললেন, পেলাম আর কই। বুড়ো মানুষ, আপনাদের মতো দেহ নেই, ক্ষমতাও কুলানো না। ঘুড়ি শব্দটা একেবারে তলদেশে কিনা, ওটা খুঁজে আনা যায় তার কম্য নয়। ঘুড়ি শব্দটা একেবারে তলদেশে কিনা, ওটা খুঁজে আনা যার তার কম্য নয়। উজির কি যেন ভাবলেন। তার মনে হলো বাচ্চার জন্য তিনি কি না করতে পেরেছেন। বিদ্যে সমুদ্রের তলদেশে থেকে ঘুড়ি শব্দের অর্থ খুঁজে আনা তো সহজ কাজ, বরং বাহাদুরি দেখানো এই এক সুযোগ। বাদশা নিশ্চয়ই খুব খুশি হবেন। তিনি বললেন, কোথায়, দেখিয়ে দিন। পণ্ডিত বললেন, মাঝিদের বলুন, ওরা মাঝখানে গিয়ে ঠিক জায়গা মতোই ঝুপ করে নামিয়ে দেবে। উজির বললেন, ঠিক হয়। জেলে নৌকায় মাঝির তাদের ডিঙ্গিতে করে সমুদ্রের একেবারে মাঝখানে গিয়ে চ্যাং দোলা করে উজির আক্কেল আলীকে ঝুপ করে ছেড়ে দিল। এখানে বিদ্যা সমুদ্র বলতে কি বোঝায়? বিদ্যা সমুদ্র হলো যে জ্ঞানের সাগর যারা তাদেরকে বলা হয় বিদ্যা সমুদ্র। আর এখানে বাহাদুরি বলতে এখানে কৃতিত্ব বা সাফল্যের গৌরবের কথা বলা হয়েছে। জেলে নৌকায় মাঝিরা তার ডিঙ্গিতে করে সমুদ্রের একেবারে মাঝখানে গিয়ে চ্যাংদোরা করে উজির আক্কেল আলীকে ঝুপ করে ছেড়ে দিল। উজির আক্কেল আলী সেই যে সমুদ্রের তলদেশে ঘুড়ির অর্থ আনতে গেলেন আর ফিরলেন না। ছেলেরা দল বেঁধে শাহী মহলের ময়দানে ঘুড়ি ওড়াতে ওড়াতে সুর ধরল। উজির গেলেন রসাতলে, বাদশা গেলেন ঘরে, নিজের পায়ে কুড়ুল মেরে মাথা ঠুকে মোড়ে। ড্যাম কুরকুর তাধীন ধিনতাধীন, পদ্ম লেখার জোরেই কেবল এলো সুখের দিন। তো এভাবে ছেলেরা দল বেঁধে শাহী মহলের যে ময়দান, সেই ময়দানে ঘুড়ি উড়াতে তারা সুর করতে লাগলো। তো আমরা বুঝতে পেরেছি। এবার আসো এই যে আমরা পুরো গল্পটা পড়লাম, এই গল্পটার পাঠ পরিস্থিতি অর্থাৎ মূল ভাবটা আমরা জেনে নিই। তো মূল ভাবটার মধ্যে আমরা বলতে পারি যে শমশের আলী নামের একটা বাদশা ছিলেন, আর দেশের আরো লোকের সঙ্গে নাম মিলে যাওয়ায় নিজের নামটা তিনি 3 গুণ করে দিলেন। এতে বেজায় খুশি তার মোসাহেব উজির আক্কেল আলী। তার মধ্যে বাদশা ও উজির নিয়ে কারা যেন বিদ্রুপময় ভাষায় পদ্য লেখা শুরু করে। এতে বেশ ক্রুদ্ধ হন বাদশা ও উজির। এরপর কি করলো? এরপর দেখা গেল যে ঘুড়িতে কারা যেন পদ্য লিখে রেখেছে। রাজা ঘুড়ি তৈরি ও ঘুড়ি উড়ানো নিষিদ্ধ ঘোষণা করলো। আর নিষিদ্ধ ঘোষণা করার পর ছেলেরা তখন কলা পাতাকে গোল গোল করে কেটে কি করলো? বাতাসে উড়াতে শুরু করলো। এতে বাদশা আপত্তি করায় চটে গেল এক ছেলের প্রতিবাদ করে বলল, এটা তো ঘুড়ি নয়, এটা তো কলা পাতা মাত্র। বাদশা বললেন, যা ওরে তাই হলো ঘুড়ি। এবার ছেলেটা পাল্টা প্রশ্ন করে যে তাহলে পাখি, ধুলো, উড়োজাহাজ এসব কি ঘুড়ি? কিন্তু এসব উঠতে নিষেধ করছে না কেন? বাদশা পড়ে গেলেন মুশকিলে। তাই ঘুড়ি বলতে আসলে কি বোঝায় তা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হলো পণ্ডিতকে। ছেলেদের কৌশলে পণ্ডিত পড়ল গিয়ে সমুদ্রে। আর বাদশাকে খুশি করার সকল কাজী আক্কেল আলীও ঘুড়ি শব্দ খুঁজতে বিদ্যা সমুদ্রে ছাপ দিল। সে যে ডুবলো আর ভাসলো না। ছেলেরা আবার আকাশে ঘুড়ি উড়বার সুযোগ পেল। সেটা সম্ভব হলো পদ্য লেখার জোরেই। তাহলে হাস্যরসের মাধ্যমে এই গল্পের দুষ্ট লোকের যে স্বাভাবিক
পতন আর সাধারণ মানুষের যে অধিকার সেটা জয় করে তোলা হয়েছে এই গল্পে। তো এই গল্পটা আমরা বুঝতে পেরেছি এই গল্পের লেখকের নাম কি। এই গল্পের লেখকের নাম হচ্ছে মাহমুদুল হক। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 1940 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে জন্মগ্রহণ করেন। তিনি 1947 সালের দেশভাগের পর পরিবারের সঙ্গে তিনি ঢাকা চলে আসেন। তিনি যখন সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন। কোন ক্লাস? সপ্তম শ্রেণীর ছাত্র। তখন রেড হান্ড্রেড নামে একটি রহস্য উপন্যাস লিখে সাহিত্যে প্রবেশ করেন। পরবর্তীকালে তিনি ছোট গল্প, উপন্যাসের কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তার লেখালেখির বিষয় দেশভাগ ও মুক্তিযুদ্ধ। অনুর পাঠশালা, জীবন আমার বোন, কালো বরফ প্রভৃতি তার উপন্যাস। চিক্কুর কাবর তার কিশোর রচনা। তাহলে কিশোর রচনার নাম কি? চিক্কুর কাবর। সাহিত্যের বিশেষ অবদানের জন্য মাহমুদুল হক বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তিনি মৃত্যুবরণ করেন 2008 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো আমরা বুঝতে পেরেছি তাহলে জন্মগ্রহণ কত সালে? জন্মগ্রহণ করেছে হচ্ছে 1940 সালে আর মৃত্যুবরণ করেছে 2008 সালে। তো আমরা বুঝতে পেরেছি। তো তোমাদের আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে এই গল্প থেকে পদ্য লেখার জোরে গল্প থেকে তোমাদের প্রশ্ন, কেমন প্রশ্ন হতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই গল্পটি আবার ভালো করে পড়বে। গল্পটি পড়ার আগে তোমরা শব্দের অর্থগুলো জেনে নিয়ে তারপর গল্পটি পড়বে। আর সর্বশেষে তোমরা গল্পের পাঠ পরিচিতি, তোমরা যে মূল ভাবটা এটা তোমরা জেনে নিবে, এটা তোমরা পড়ে নিবে, এটা বুঝে পড়বে। তাহলে যে কোনো প্রশ্নের যখন তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক প্লাস এই গল্পটার পাঠ পরিচিতি তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা জেনে খুব সহজেই সুন্দরভাবে তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার সহজেই করতে পারবে। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই প্রত্যাশা করছি তোমাদের কাছ থেকে। আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি বলবো যে তোমরা অবশ্যই বাসা থেকে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অন্যকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বলবে। মাস্ক ব্যবহার করা জরুরি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আমার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।